নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সাহিত্যিক শ্রী প্রফুল্ল রায়ের একটি ছোট উপন্যাস জটিল অঙ্ক। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে গল্প শেয়ার করতে ভুলবেন না। সাহিত্যিক শ্রী প্রফুল্ল রায়ের জটিল অঙ্ক, আজ উপন্যাসের প্রথম পর্ব। কিছুক্ষণ মোবাইলের রিংটোন বেজে যাবার পর ২-২.৫ কিলোমিটার দূরের কলকাতা থেকে সাড়া পাওয়া গেল। কে বলছেন? কণ্ঠস্বরটি খুব সম্ভব কোনো তরুণীর, বেশ সতেজ এবং সুরেলা। রণেশ বলল, আমি রণেশ পালিত, মুম্বাই থেকে ফোন করছি। আমার ঠিকানা ১২ নম্বর ডক্টর আম্বেদকর রোড, বান্দ্রা, মুম্বাই। আশ্চর্য, এই নামটা আগে কখনো শুনিনি। মুম্বাই থেকে এই প্রথম ফোন পেলাম। আমাদের কোনো রিলেটিভ বা চেনা জানা কেউ মুম্বাইতে থাকে না। আমাদের নাম্বারটা পেলেন কি করে? গলা শুনে মনে হলো মেয়েটি রীতিমতো অবাক হয়েছে। হবারই কথা। রণেশ বলল, আপনারা কলকাতার বেঙ্গলি ডেইলি দৈনিক দিনকালে পেইং গেস্ট কলমে একটি অ্যাড দিয়েছিলেন। পেপারটা মুম্বাইতে আসে। অ্যাডের সঙ্গে কন্ট্যাক্ট নাম্বারটা ছিল। আশা করি এখন বুঝতে পারছেন। মেয়েটি বলল, হ্যাঁ, অ্যাডটা দিয়েছিলাম ঠিকই, ২ বার রিপিটও করেছি। সে যাক, আপনি কি চান? আমাকে ১ মাস কলকাতায় থাকতে হবে। জন্ম অবশ্য ওই শহরেই, কিন্তু আমার বয়স যখন ৩, মায়ের সঙ্গে মুম্বাই চলে আসি। সেই থেকে এখানেই আছি। কলকাতায় আর যাওয়া হয়নি। বার্থ প্লেস সম্পর্কে আমার বিশেষ ধারণা নেই। বইটই পড়ে মা আর মুম্বাইয়ের অন্য বাঙালিদের মুখে শুনে যেটুকু জেনেছি ওই পর্যন্ত। আপনি কোনো হোটেল টোটেলে তো উঠতে পারেন। আমার গ্যাস্ট্রিকের প্রবলেম আছে। হোটেলের খাবার একেবারেই সহ্য হয় না। তাছাড়া হোটেলে ভীষণ হইচই। কাম অ্যান্ড কোয়াইট ঘরোয়া অ্যাটমসফিয়ার আমার পছন্দ। প্লিজ না বলবেন না। আপনাকে কখনো দেখিনি। ইউ আর টোটালি আননোন টু আস। একজন অচেনা লোক বাড়িতে এসে থাকবে, বুঝতেই পারছেন যা দিনকাল, ব্যাপারটা ভেরি রিস্কি। পিজি হয়ে ঢুকে একটা কাণ্ড ঘটিয়ে বসল, তখন পুলিশের টানাটানি, থানায় ছোট, কোর্টে দৌড়ো, এসব ঝঞ্ঝাট কে চায় বলুন? আমি আপনার সঙ্গে একমত, তবে নিজের সম্বন্ধে বলতে পারি আমি টেররিস্ট বা ক্রিমিনাল নই। ইউ মে টেক মি ফর আ জেন্টলম্যান। ইনফ্যাক্ট মুখে বললেই একজন ভদ্র সিটিজেন প্রমাণ হয় না। বান্দ্রা থানার ওসি আর আমাদের কনস্টিটিউয়েন্সির এমএলএ নবীন ভোসলের ক্যারেক্টার সার্টিফিকেট আছে। তারা নিশ্চয়ই কোনো শেডি ক্যারেক্টারকে শংসাপত্র দেবেন না। আপনার ভোটার আইডি কার্ড আছে? অবশ্যই। প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স সবই আছে। কিছু মনে করবেন না, পিজি হিসেবে আপনাকে অ্যাকসেপ্ট করার আগে আরও কিছু ইনফরমেশন দরকার। হ্যাঁ, নিশ্চয়ই। একটা আননোন লোক বাড়িতে এসে থাকবে, তার সম্বন্ধে যতটা সম্ভব জেনে নেওয়াটা ভেরি ভেরি আর্জেন্ট। নতুন আর কি ইনফরমেশন চান? এবার প্রশ্নটা একটু এম্বারেসিং, কিন্তু না করে উপায় নেই। আপনি কি করেন, সার্ভিস না বিজনেস? কোনোটাই নয়। তবে আমি একজন শর্ট ফিল্ম মেকার। ফিল্ম বানান? এই তো মুশকিলে ফেললেন। মেয়েটি বলতে লাগলো, ফিল্ম মানেই লোকজন ভিড় জমাবে, হল্লা করবে। আমরা পিস লাভিং পিপল। আমার মা বাবা দুজনেই খুব অসুস্থ। চেঁচামেচি, বেশি লোকজন তাদের অসুস্থতা বাড়িয়ে দেবে। আপনি অন্য কোথাও ব্যবস্থা। মেয়েটিকে শেষ করতে দিল না রণেশ, তার আগেই ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। প্লিজ প্লিজ ডিসকানেক্ট করবেন না, আমার কথা শুনুন। ঠিক আছে, বলুন। আমি ফিচার ফিল্ম বানাই না। হিরো, হিরোইন, ভিলেন, ভ্যাম্প, ফাইট, ড্যান্স নিয়ে আমার কাজ নয়। আমি তৈরি করি ডকুমেন্টারি ছবি, যাকে বলে শর্ট ফিল্ম। সেটা কি জিনিস?
রনেশ আন্দাজ করে নিল ফিল্মের ব্যাপারে মেয়েটি একেবারেই আনাড়ি। সে বুঝিয়ে দিল, আমি নানা সাবজেক্ট নিয়ে হাফ অ্যান আওয়ার থেকে 1 ঘন্টা কি 70 মিনিটের যে ডকুমেন্টারি বানাই সেগুলো মোটামুটি এই রকম। যেমন ধরুন, বিরাট ফরেস্ট কেটে প্রকাণ্ড ফ্যাক্টরি করা হলো, বা বড় বড় ঝিল আর নানা ওয়াটার বডি বুঝিয়ে টাউনশিপ বানানো হলো। এর ফলে ইকোলজিক্যাল ব্যালেন্স থাকছে না, পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তাছাড়া বড় বড় শহরে রোজ পোড়া গ্যাসোলিনের ধোঁয়ায় ধুলোর ভয়ঙ্কর পলিউশন হচ্ছে। এই কারণে সিটিজেনদের রোগটোগ ভীষণ বেড়ে যাচ্ছে, পার্টিকুলারলি শ্বাসকষ্ট। একটা রিসেন্ট সার্ভেতে জানা গেছে বিগ সিটিগুলোর অলমোস্ট 20% মানুষ ব্রিদিং ট্রাবেলে ভুগছে। দেশের লোককে এসব ব্যাপারে অ্যাওয়ার সচেতন করার জন্য এই ধরনের ছবি করি। বাহ, এটা তো ভালো কাজ। আরও আছে, যেমন মুম্বাইয়ের ঝোপড়পট্টিগুলোতে যাকে বলে স্লাম, একেবারে নরককুণ্ড। মানুষ কি ভীষণ কষ্ট করে যে এর ভেতর বেঁচে থাকে ভাবতেও পারবেন না। বা ধরুন, লোকজন উৎখাত করে নদীর উপর ড্যাম তৈরি হলো, তার ফলে এই সব মানুষ উদ্বাস্তু হয়ে কিভাবে কোথায় গিয়ে একটু শেল্টারের জন্য স্ট্রাগল করে তা নিয়েও বেশ কয়েকটি ছবি করেছি। এটা সোশ্যাল ওয়ার্ক, এই টাইপের ছবি করা হয় জানতাম না। রনেশ একটু আশান্বিত হয়ে উঠল। মনে হচ্ছে মেয়েটা তাকে খারিজ করে দেবে না। নিজেকে সামান্য হলেও চনমনে লাগছে। তবু সে বুঝতে পারছে মেয়েটা সহজ পাত্রী নয়। ওদের বাড়ি পর্যন্ত পৌঁছতে তাকে অনেক ঘোরালো রাস্তা পেরোতে হয়েছে। রীতিমতো বাজিয়ে নিয়ে যদি পছন্দ হয় তবেই তার পক্ষে ওদের পেইং গেস্ট হওয়া সম্ভব। কিছুটা নরম হয়েছে মেয়েটা, এই সুযোগটা পুরোপুরি নিতে হবে। রনেশ বলতে লাগলো, জানেন তো, ইন্ডিয়ানদের স্মৃতিশক্তি খুব কম। এরকম ইনডিফারেন্ট জাতি আর হয় না। যেসব ফেমাস পার্সোনালিটি আমাদের মধ্যে আছেন, যাদের নিয়ে আমরা গর্ব করতে পারি, তারা হলেন বিরাট সায়েন্টিস্ট, এডুকেশনিস্ট, স্পোর্টসম্যান, মিউজিশিয়ান, পোয়েট, পেন্টার, ইকোনমিস্ট, এমন অনেকে। সারা ইন্ডিয়ায় ঘুরে ঘুরে এদের কয়েকজনকে নিয়ে ডকুমেন্টারি বানিয়েছি, যাতে ফিউচার জেনারেশন তাদের ভুলে না যায়। আপনার এইসব কাজ রিয়েলি প্রেজওয়ার্দি। একটু আগে যা বলেছি সেটাই রিপিট করছি। ভেরি ইম্পর্ট্যান্ট সোশ্যাল সার্ভিস আপনি দিয়ে যাচ্ছেন। মেয়েটির প্রথম দিকের কাঠিন্য ক্রমশ উধাও হচ্ছে। রনেশ বলল, যাদের নিয়ে ডকুমেন্টারি বানাই আমি তাদের বাড়ি বা যে এরিয়ায় তারা থাকেন সেখানে গিয়ে শুটিং করি। আমার সঙ্গে ক্যামেরাম্যান, সাউন্ড রেকর্ডিস্ট জাতীয় কয়েকজন টেকনিশিয়ান থাকে। শুটিংয়ের পর বাকি কাজটা হলো ল্যাবরেটরিতে। আপনি যদি পেইং গেস্ট হিসেবে আমাকে থাকতে দেন, আই অ্যাসিওর বাইরের কোনো লোককে আপনাদের বাড়িতে ডাকবো না। পিস ব্যাপারটা আমিও লাইক করি। এক্ষুনি কথা দিচ্ছি না, আমার আরও কিছু প্রশ্ন আছে যে। মেয়েটা যতটা নরম হয়েছে ভাবা গিয়েছিল, দেখা যাচ্ছে ততটা কিন্তু হয়নি। রনেশ সতর্কভাবে বলল, নিশ্চয়ই, আমার সম্বন্ধে 100% শিওর হওয়াটা ভেরি ভেরি আর্জেন্ট। প্রশ্ন করার আগে আমার আরও 2-1টা কথা কাইন্ডলি শুনুন। বলুন। সিনেমার লোক সম্বন্ধে অনেকের ধারণা তারা সারাক্ষণ মদে চুর হয়ে থাকে। আমি কোনোদিন 1 ড্রপ হুইস্কি বা রামটাম খাইনি, তবে সিগারেটটা না হলে চলে না। ডেইলি ম্যাক্সিমাম 7-8টা, আর চা 15-16 কাপ। আসল নেশা বলতে বই পড়া। এবার আপনার অ্যাডিশনাল প্রশ্নগুলো করতে পারেন। বলে রনেশের মনে হলো সব দিক থেকে নিজেকে একজন আদ্যপান্ত, নিষ্কলঙ্ক, ভদ্র সিটিজেন হিসেবে খাড়া করতে পেরেছে। এতটুকু বাড়িয়ে বা কমিয়ে বলেনি। সে যা ঠিক তাই বলেছে, কিছু গোপন করেনি। একটু চুপচাপ। তারপর মেয়েটি জিজ্ঞেস করল, আপনি কি ম্যারেড? এই প্রশ্নটার জন্য প্রস্তুত ছিল না রনেশ। মুম্বাইতে পেইং গেস্ট থাকতে চাইলে ল্যান্ডলর্ড ওই হাস্যকর ব্যাপারে মাথা টাথা ঘামায় না। মাসের শেষে পেমেন্টটা চুকিয়ে দাও, কোনো রকম ঝামেলা টামেলা করো না, ব্যাস, নো প্রবলেম। কলকাতা সেদিক থেকে 50-60 বছর পিছিয়ে আছে। উত্তরটা দিতে কয়েক সেকেন্ড লাগলো। গলাটা পরিষ্কার করে সে বলল, না,
আপনার বয়স কত? কোনো মেয়ে অপরিচিত পুরুষকে হুট করে বয়স জিজ্ঞেস করতে পারে ভাবতে পারেনি রণেশ। বুঝতে পারছে না বয়সটা পেইং গেস্ট হবার পথে বাধা হয়ে দাঁড়াবে কিনা। দোনমনো করে বলল, 29+। এখন এপ্রিল চলছে, আগস্টে 30-এ পড়ব। মহা বিপদে ফেললেন। রণেশ হকচকিয়ে গেল। কি ব্যাপার বলুন তো? মেয়েটি বলল, আমাদের সাধারণ মিডল ক্লাস ফ্যামিলি, একটু কনজারভেটিভ। আপনি নিজের সম্বন্ধে যে ইনফরমেশন দিয়েছেন সেসব স্যাটিসফ্যাক্টরি, কোনো আপত্তির কারণ নেই। কিন্তু ওই আনম্যারিড আর বয়সটা? তাহলে? রণেশের গলার স্বর মিয়ন। মা বাবার সঙ্গে কথা বলতে হবে। রণেশ চুপ। মেয়েটি বলল, ধরুন তারা যদি রাজি হলেন, ইন দ্যাট কেস আপনাকে ঘর ভাড়া, সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলের টিফিন আর ডিনার সব মিলিয়ে মান্থলি 15,000 দিতে হবে। নো প্রবলেম। ইনফ্যাক্ট এই অ্যামাউন্টটা থেকে আমাদের 5,000 প্রফিট থাকবে। আপনাকে বলেছি আমাদের মিডল ক্লাস ফ্যামিলি, আর্থিক অবস্থা ভালো নয়, টাকার জন্যই পেইং গেস্ট রাখা। চার্জটা হয়তো বেশি হলো। বললাম তো সমস্যা নেই। রাত্রিরে 11টার পর বাইরে থাকা চলবে না। ঠিক আছে, আপনাদের ডিসিশনটা তো জানা গেল না। আধ ঘন্টা পর জানিয়ে দেব। আপনার ফোন নাম্বারটা দিন, সেভ করে নিই। সেভ করার পর মেয়েটি বলল, ধন্যবাদ, ছোট্ট একটা কৌতূহল আছে। বলুন, কি জানতে চান? আপনি কি কোনো ডকুমেন্টারি তৈরির ব্যাপারে কলকাতায় আসতে চাইছেন? এক্স্যাক্টলি। এনভায়রনমেন্ট নিয়ে, নাকি কোনো পার্সোনালিটি আপনার এবারের সাবজেক্ট? ফেমাস একজন। কলকাতায় যখন থাকেন তার নাম হয়তো জানেন, দেবতোষ বর্ধন। আরে বাবা, তিনি তো সেলিব্রিটি, নাম জানবো না? রণেশ উত্তর দিল না। তার মনটা শক্ত হয়ে উঠল। মেয়েটি বলল, এখন ছাড়ছি, আধ ঘন্টা পর কথা হবে। বান্দ্রায় রণেশদের 2 বেডরুম এবং মস্ত একটা হলের 1200 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টটা বেশ সাজানো গোছানো। হলঘরের এক পাশে ডাইনিং টেবিল, আরেক পাশে 2 সেট সোফা, তার ডান পাশে কিচেন। হলঘরের এক দেওয়ালে ব্রোঞ্জের ফ্রেমে বাঁধানো রবীন্দ্রনাথের বিরাট ছবি, আরেক দেওয়ালে যামিনী রায়, নন্দলাল এবং অসিত হালদারের আঁকা ছবির প্রিন্ট। সেগুলো বাঁধিয়ে আটকে রাখা হয়েছে। অন্য একটা দেওয়ালে ভারতীয় চলচ্চিত্রকারদের কয়েকটা বিখ্যাত ছবির বিখ্যাত দৃশ্যের স্টিল ফটোগ্রাফ। তার মধ্যে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর সর্বজয়া, দুর্গা আর অপুকে নিয়ে সেই চিরকালীন চিত্রটি। তাছাড়া দেওয়াল ঘেঁষে কাচের র্যাকে অজস্র বই, হিস্ট্রি, লিটারেচার, ফিল্ম, নাটক, সোশিওলজি, কি নেই। হলঘরের দেওয়াল জোড়া কাচের জানলাগুলো খোলা রয়েছে। ওদিকে তাকালে যতদূর চোখ যায় ধুধু আরব সাগর। বিকেল ফুরিয়ে আসছে। আকাশ যেখানে পিঠ বেঁকিয়ে বহু দূর দিগন্তের সমুদ্রে গিয়ে নেমেছে, সূর্যটা সেখানে সিনেমার ফ্রিজ শটের মতো আটকে আছে। একটু পর ওটাকে আর দেখা যাবে না, টুপ করে ডুবে যাবে। সমুদ্রের এধারে তীর ঘেঁষে জেলেদের অগন্তি ট্রলার ভেসে বেড়াচ্ছে। তারা বিরাট বিরাট জাল ফেলে মাছ ধরে চলেছে। ট্রলারগুলোর মাথার ওপর উঠছে অজস্র সিগাল। ছোঁ মেরে ধারালো ঠোঁটে সার্ডিন কি ছোট ছোট অন্য কোনো মাছ গেঁথে নিয়ে ফের উঠে যাচ্ছে। ড্রয়িং রুমে মুখোমুখি সোফায় বসেছিল রণেশ আর তার মা লীলাবতী পালিত। কিচেনে মারাঠি বাই খুটখাট আওয়াজ করে কি যেন করছিল। রণেশের বুদ্ধিদীপ্ত ঝকঝকে চেহারা, 6 ফিটের কাছাকাছি হাইট, পরনে বারমুডা আর হাফ হাতা গেঞ্জি। লীলাবতীর বয়স 54-55। একসময় যে অসাধারণ সুন্দরী ছিলেন এখনো তা বোঝা যায়। সূর্যাস্ত হয়ে গেছে কবেই, কিন্তু তার শেষ রশ্মিটুকু এখনো বিলীন হয়ে যায়নি। বয়সের কারণে শরীরে একটু আদ্র ভাঙন ধরেছে। চুল শিখিবাগ সাদা, মুখশ্রী কিন্তু নিখুঁত। পটচিত্রে আঁকা দেবীর ছবিতে যেমন দেখা যায়। মেদ জমতে দেননি, টান টান চেহারা, চোখে হালকা ফ্রেমের চশমা, শাড়ি ঘরোয়া ধরনে পরা।
2000 কিলোমিটার দূরের অজানা মেয়েটির সঙ্গে কথা বলে মোবাইলটা নামিয়ে মায়ের দিকে তাকালো রণেশ। লীলাবতী পলকহীন তাকেই দেখছিলেন, চোখে মুখে উৎকণ্ঠা প্রকট। শুকনো গলায় জিজ্ঞেস করলেন, কি হলো রে? রণেশ একটু হাসল। ঝুলিয়ে রেখেছে, আমাকে পেইং গেস্ট হিসেবে অ্যাকসেপ্ট করবে কিনা 8 ঘন্টা পর জানাবে বলল। মেয়েটা যেভাবে জেরা করল, লয়ারও এমনটা করতে পারবে বলে মনে হয় না। ভিসা দেওয়ার আগে আমেরিকা কি ইউরোপের এম্বাসিগুলো আমাকে এত সব প্রশ্ন করেনি। লীলাবতী উত্তর দিলেন না, তাকিয়েই থাকলেন। রণেশ বলল, 70% চান্স আছে। অ্যাটল না হলে অন্য অ্যাকোমোডেশনের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। লেট মি ওয়েট। লীলাবতী বললেন, আমার একটা কথা শুনবি রণ? তুমি কি বলবে জানি। রণেশের ভুরু সামান্য কুঁচকে গেল। ঠিক আছে, বলে ফেলো। গোয়ার তুমি করিস না। মানে? আমি অনেকবার বলেছি, এখনো বলছি, কলকাতায় যাওয়া তো ঠিক হবে না। মাকে লক্ষ্য করতে লাগলো রণেশ। লীলাবতী থামেননি। আরও কত সাবজেক্ট আছে, ইন্ডিয়ার নানা জায়গায় আরও কত সেলিব্রিটি রয়েছেন, তাদের নিয়ে ডকুমেন্টারি কর না। ওই লোকটাকে তুই বাদ দে। মা, বারবার এক কথা বলো না। খারাপটা কি বলেছি? তুমিই তো ছেলেবেলা থেকে আমাকে বলে এসেছো মাথা নিচু করে যেন কোনো অন্যায় মেনে না নিই। এখন তোমার কথাগুলো অন্যরকম শোনাচ্ছে। বলেই রণেশের মনে হলো তার জবাবটা কেমন যেন ফিল্ম বা নাটকের ডায়লগের মতো হয়ে গেছে। দেখ, তখন আমার বয়স কম ছিল, মনের জোর ছিল প্রচণ্ড, জেদ ছিল, রাগের মাথায় ভেতরটা সারাক্ষণ টকবক করে ফুটত। মনে হতো লোকটাকে পেলে হাত পা মুন্ডু ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলি। এখন তোমার সেই জেদটা গেল কোথায়? মনের জোর কি হারিয়ে ফেলেছ? কিছুক্ষণ নীরবতা। তারপর নিচু গলায় লীলাবতী বললেন, হয়তো। রণেশের ভুরুতে আরো বেশি করে ভাঁজ পড়ল। কারণটা কি? বয়স রণ, বয়স। রক্তের সেই ঝাঁজ কি 55 বছরের একটা মানুষের থাকে? আমি অনেক দুর্বল হয়ে পড়েছি। দেখো মা, আমি দেবতোষ বর্ধনকে নিয়ে ডকুমেন্টারি বানাতে কলকাতায় যাচ্ছি না। জানি। ছবি বানানোটা বাহানা, জাস্ট অজুহাত। নইলে ওই লোকটা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিত না, হয়তো দেখাই করতো না। মাসখানেক আগে ফোন করে যখন বললাম আপনাকে নিয়ে ইংরেজিতে একটা ডকুমেন্টারি করতে চাই, প্রথমটা না না করে যাচ্ছিল, কিন্তু ইচ্ছেটা 100%। এত বড় একটা পাবলিসিটি হবে, সারা ইন্ডিয়া তার সম্বন্ধে এক্সটেন্সিভলি জানতে পারবে, সেটা কি ছাড়তে পারে? একটু ধানাই পানাই করে স্কাউন্ড্রেলটা টোপ গিলে ফেলল। তুমি সবই জানো মা। লীলাবতী আস্তে মাথা নাড়লেন। মুখটা আচমকা শক্ত হয়ে ওঠে রণেশের। আই ওয়ান্ট টু এক্সপোজ দ্যাট ডেভিল। জামা কাপড় খুলে হোল ওয়ার্ল্ডকে লোকটার আসল চেহারা দেখিয়ে দেব। কিন্তু রণ। গলার স্বরটা ঝাপসা শোনালো লীলাবতীর। মায়ের চোখের দিকে চোখ রাখল রণেশ। তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। তোমার কি মনে হচ্ছে আমি কলকাতায় গিয়ে বিপদে পড়ব? সরাসরি প্রশ্নটার উত্তর এড়িয়ে গেলেন লীলাবতী। লোকটা ভীষণ ইনফ্লুয়েন্সিয়াল আর আর পাওয়ারফুল। কিছুক্ষণ ভেবে রণেশ জিজ্ঞেস করল, তাতে কি হলো? বেশিরভাগ অপরাধী ভেতরে ভেতরে ভীষণ ভীরু, কারণ তারা জানে যে কাজটা তারা করেছে সেটা জঘন্য। পার্টিকুলারলি দেবতোষ বর্ধনের মতো লোকেরা বাইরে একটা ব্রাইট ইমেজ ধরে রাখতে চায়, কিন্তু সব সময় ভয়ে ভয়ে থাকে, এই বুঝি তার অপকর্ম ধরা পড়ে গেল, এই বুঝি রংচঙে মুখোশটা খসে পড়ল। টেনশন করো না, আমার কিচ্ছু হবে না। লীলাবতী ছেলের দিকে তাকিয়ে আছেন। তার কম বয়সের যে গনগনে ক্রোধ এবং অসহ্য দাহ ছিল, তার আঁচ জীবনের শেষ প্রান্তে পৌঁছে অনেকটাই জুড়িয়ে এসেছে। পড়ে আছে ভস্ম শেষ।
মাত্র মাস দেড়েক আগে দেবতোষ বর্ধনের কথা রণেশকে জানিয়েছিলেন তিনি। তখন থেকেই তার জুড়িয়ে যাওয়া দহন ছেলেটার মধ্যে চারিয়ে গেছে। তার অল্প বয়সে জেদটা পেয়েছে রণেশ। তাকে অনেক বুঝিয়েছেন লীলাবতী, কিন্তু কোনো কথাই কানে তোলেনি। দেবতোষ বর্ধনকে ভেঙে চুরে খান খান না করা অবধি রণেশ থামতে চাইছে না। লীলাবতী বললেন, যে লোকটা নিজের বিরাট ইমেজ তৈরি করে পিপলের চোখে আইডল হয়ে গেছে, সেটা টিকিয়ে রাখার জন্য সে যত দূর যেতে হয় যাবে, যা করতে হয় করবে। অনেকের অর্থের নেশা থাকে, সারা জীবন টাকার পেছনে ছুটছে, হয়তো কোটি টাকা জমল, তবু আরও চাই। কারোর ক্ষমতার নেশা থাকে, আর কারো থাকে ইমেজের নেশা। সারা দুনিয়া তোমাকে আইডল হিসেবে কর্নিশ করছে, রাস্তায় বেরোলে পায়ের ওপর ঝাঁপিয়ে পড়ছে, জয়ধ্বনি দিচ্ছে। আমার মনে হয় এর চেয়ে বড় নেশা আর নেই। সেই ইমেজ কেউ ভাঙতে চাইবে বা কালি ছিটিয়ে দেবে, তা কোনোভাবেই বরদাস্ত করবে না। ঘাটটা সামান্য বেঁকিয়ে শুনে গেল রণেশ। বলল, এইসব তুমি আগেও বলেছ মা, তখনও শুনিনি, এখনো শুনব না। আমি যা ডিসাইড করেছি তাই করব। দেবতোষ বর্ধন ইজ এ ক্রিমিনাল। পিপলকে দেখিয়ে দেব কাকে তারা পুজো করছে। ঝুঁকি একটা নেওয়াই যাক না। আচমকা রণেশের মোবাইল বেজে উঠল। সেটা তুলে কানে ঠেকাতেই 2000 কিলোমিটার দূরের সেই মেয়েটির কণ্ঠস্বর। সরি, আমার কয়েক মিনিট দেরি হয়ে গেল। মানে মা বাবাকে বোঝাতে হলো কি না? রণেশের টেনশন হচ্ছিল। বলল, আপনারা কি ডিসিশন নিলেন? সবটাই আপনার ফেভারে গেছে। বাবা মার মোটামুটি একটি ধারণা হয়েছে টেররিস্ট বা কোনো ক্রিমিনাল বাড়িতে ঢোকানো হচ্ছে না। যিনি আসছেন তাকে ভদ্রলোক মনে করা যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মা বাবাকে আমার শ্রদ্ধা আর নমস্কার জানাবেন। মা বাবাকে না হয় শ্রদ্ধা টদ্ধা জানাবো, কিন্তু আমাকে ধন্যবাদ কেন? আপনি আমার সম্বন্ধে নিশ্চয়ই রেকমেন্ড করেছেন, নইলে আপনার মা বাবা সহজে রাজি হতেন না। এ কথার উত্তর এড়িয়ে গিয়ে মেয়েটি জিজ্ঞেস করল, আপনি কবে কলকাতায় আসতে চান? রণেশ বলল, আজ ফেব্রুয়ারি মাসের 18 তারিখ। ভেবেছি 1 মার্চ যাব। ঠিক আছে, আপনি যে ঘরে থাকবেন সেটা সাফ টাফ করিয়ে রাখব। মনে করে আপনার অরিজিনাল পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড আর সেগুলোর ফটোকপি সঙ্গে আনবেন। নিশ্চয়ই আনব। না আনলে আপনারা কি বাড়িতে এন্ট্রি দেবেন? হালকা শব্দ করে হাসল রণেশ। একটু চুপচাপ। তারপর রণেশ বলল, কিছু মনে করবেন না। কিছুক্ষণ গ্যাপ দিয়ে দুবার যার সঙ্গে কথা বললাম, তার নামটা কিন্তু এখনো আমার জানা হয়নি। আমি বন্নি, বন্নি ভৌমিক। একটা ডাকনামও আছে, মৌ। আমার মতো মেয়ের ক্যারেক্টারের সঙ্গে ডাকনামটা একেবারেই খাপ খায় না। মা বাবা কেন যে দিয়েছিলেন জানি না। অবশ্য ছেলেবেলার দেওয়া নাম, বড় হয়ে কি দাঁড়াবো সেটা তাদের আগেভাগে জানার কথা নয়। বন্নি শব্দটার মানে জানেন কি? মুম্বাইতে 3-4টে স্কুল আছে যেখানে 3টে ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, ইংলিশ, মারাঠি, বেঙ্গলি বা হিন্দি। আমি বাংলাটা নিয়েছিলাম। বাড়িতে মাও যত্ন করে আমাকে মাতৃভাষাটা শিখিয়েছেন। পরে অবশ্য হিন্দিটাও শিখেছি। বন্নি মানে আগুন। মেয়েটি হয়তো সূক্ষ্ম এবং একটু ইঙ্গিত দিয়েছে, তাদের বাড়িতে পিজি থাকবে, থাকো, কিন্তু খুব কাছে ঘেঁষতে চেও না, সেটা নিরাপদ নয়। মনে মনে একচোট হেসে খুব নিরীহ সুরে রণেশ বলল, আপনার নামের মানেটা সবসময় মনে রাখব। বন্নি বলল, আমার কত বয়স জানতে চান না? না, অহেতুক কৌতূহল আমার নেই। বলে একটু ভাবল। আপনাকে আগেও বলেছি, কলকাতা আমার কাছে অ্যাবসোলুটলি অ্যান আননোন মেট্রোপলিস। আমি ওখানকার কিছুই চিনি না। আপনাদের বাড়ির অ্যাড্রেস আর কিভাবে সেখানে যেতে হবে যদি একটু বুঝিয়ে দেন। বন্নি জানালো, ট্রেনে এলে হাওড়া স্টেশন থেকে
আর প্লেনে এলে দমদম এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে রণেশকে সোজা চলে আসতে হবে যাদবপুর। 8B বাস স্ট্যান্ড পেছনে ফেলে গড়িয়ার দিকে ডান পাশের 3টে রাস্তা বাদ দিয়ে 4th লেনে ঢুকে খানিকটা গেলেই মহাদেব সাহা লেনে তাদের বাড়ি। তার বাবার নাম অবিনাশ ভৌমিক। অবিনাশ ভৌমিক বা বন্নির নাম বললে যে কেউ বাড়িটা দেখিয়ে দেবে। রণেশ বলল, ঠিক আছে, ঠিকানা যখন পাওয়া গেছে চলে যেতে পারবো। নমস্কার। নমস্কার। আজ এ পর্যন্তই। উপন্যাসের 2য় পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।